কি অপূর্ব সুন্দর না চারিদিকটা। ওই যে গেছিলাম না ক্যাসেলটায়, ব্লেড ক্যাসেল, ওই ব্লেড ক্যাসেলের ওপর থেকে যে লেকটা দেখা যাচ্ছিল, ওই লেকটাতেই চলে এসেছি। আর এখানে ছিল বিভিন্ন ধরনের গন্ডোলা রাইড। তো আমরা এই গন্ডোলা করে যাব ওই দূরে যে সুন্দর আইল্যান্ডটা ছিল ঠিক ওইখানে। এক একটা গন্ডোলাতে ওই মোটামুটি 10-12 জন মতন চাপাই যায়। তো আমরা সবাই মিলে চেপে পড়েছিলাম আর শুনছিলাম অনেক ধরনের গল্প। আর এই যিনি চালাচ্ছেন গন্ডোলাটা, এনার বংশ পরম্পরায় এই গন্ডোলা ওনারা চালান। আর এখানে যাদের গন্ডোলা আছে সবারই পূর্বপুরুষেরা ওই গন্ডোলাটা চালাতো, তাই জন্যেই ওরা চালাতে পারে। এমনি সাধারণ কোনো ব্যক্তি এসে গন্ডোলা কিনবে বললেই আর তাকে চালাতে দেবে না, তার জন্য ওদের ফ্যামিলি মেম্বারের মধ্যে কাউকে হতে হবে। এই সব গল্পই শুনছিলাম। আরও একটা নতুন গল্প শুনলাম এই লেকটার ব্যাপারে। এই লেকটা আসলেই গ্লেসিয়ারের জল থেকে তৈরি একটা লেক। তবে গল্প কথায় আছে পরীরা নাকি এই জায়গাটাতে আগে নাচানাচি করতো, ঘুরে বেড়াতো, রাত্রেবেলায় এইসবের জন্যই ছিল। কিন্তু দিনের বেলায় কিছু ভেড়া এখানে চড়তে আসতো। আর যেহেতু ভেড়াগুলো আসতো ঘাস খেতে, তো সমস্ত সৌন্দর্য প্রায় নষ্ট হয়ে যাচ্ছিল। তখন পরীরা ওই যে ভেড়াগুলোর যিনি রাখাল ছিলেন ওনাকে বলেছিলেন যে এখানে একটা বেড়া দিয়ে দাও, কিন্তু উনি ওই কথাটা শোনেননি। তখন পরীরা ওই পাহাড়ের কাছে গিয়ে ঝর্ণাকে বলেছিল এই জায়গাটায় পুরো জল করে দাও। আর তখনই এই লেকটার নাকি সৃষ্টি হয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছেন আইল্যান্ডটা, ওখানে ওই পরীরা তখন থাকতো। তো ওই জায়গাটা শুধুমাত্র আইল্যান্ডে পরিণত হয়েছিল, মানে চারিদিকে জল, মাঝখানে স্থল। তবে 17 সেঞ্চুরিতে গথিক স্টাইলের একটা চার্চ এখানে নির্মিত হয়। এই যে দেখতে পাচ্ছেন চার্চটা, এই চার্চটাই নতুন করে তৈরি করা হয়েছিল। আর এই চার্চটিতে এখানে যারা বিয়ে করেন তারা নাকি অনেক লাকি মনে করে নিজেকে। এখানে আছে 99টা সিঁড়ি। ওই সিঁড়িটা গ্রুমকে কোলে নিয়ে ব্রাইডকে তুলে নিয়ে যেতে হবে। যদিও শুধু ব্রাইড গ্রুম না, যে কেউই তুলে নিয়ে যেতে পারে। যদিও আমরা এই রিস্কটা নেব না, আমাকে তুলে নিয়ে যাওয়া এত সহজ নয়। তাই জন্য আমরা গেছিলাম এই 99 সিঁড়ি উঠে ওই ওপরের চার্চটিতে। কিন্তু ওই চার্চের যে বেলটা আছে, ওই বেলটার জন্য চার্চের ভেতরে ঢুকতে হবে। আর চার্চের ভেতরে ঢোকার জন্য একটা এন্ট্রি ফিজও রয়েছে। আমরা ওই চার্চের ভেতরে আর ঢুকিনি, আশপাশটাই ঘুরে দেখছিলাম। তবে ওই চার্চের ভেতরে ঢুকে যে বেলটা আছে, ওই বেলটা বাজিয়ে যদি কেউ মনের কোনো একটা উইশ করে, তো ওই উইশ নাকি পূর্ণ হয়ে যায়। আর তখন 1 ইউরো দিতে হয়, মানে বেলটা বাজাতে গেলে 1 ইউরো দিতে হবে। আর সাথে ওই ক্লক টাওয়ারেও উঠতে হবে। আর যদি কেউ মনে করে যে আমি একটা উইশ না করে 2-3টে উইশ করে তারপরে বেলটা বাজাবো, তখন কিন্তু খারাপ কিছুও হতে পারে। ঠিক সেই আলিফ লাইলার যেমনি গল্প হতো ঠিক সেরকম। কি মজার ব্যাপার, তাই না? চলুন এবার তাহলে এই 99টা সিঁড়ি হেঁটে একদম নিচে চলে যাই। তারপরে আবার এই গন্ডোলা চেপে ফিরে যাব ওই লেকটার ধারে। তারপর এই লেকটার ধার থেকে গোল করে রাউন্ড করে ঘোরার একটা রাস্তাও আছে, ওইটাও ঘুরতে মোটামুটি 1 ঘন্টা লাগবে। আর এই চার্চটা ঘোরার জন্য গন্ডোলা রাইড থেকে 1 ঘন্টা টাইম আমাদের দিয়েছিল। 1 ঘন্টার মধ্যে চার্চটা ঘুরে আবার আমাদেরকে এই গন্ডোলা করে যেখান থেকে চাপিয়েছিল ঠিক ওখানেই আমাদের আবার নামিয়ে দিয়েছে। নেমে পড়েছি আমরা লেকের সামনে। তো লেকের সামনে থেকে এবার গোল করে রাউন্ড করে গোটা লেকটা ঘুরে দেখব। এটা ঘুরতে মোটামুটি 1.5 ঘন্টা তো লাগবেই, যদিও আমরা অনেক স্লো হাঁটি। আর যদি কেউ মনে করে যে আমি হাঁটবো না, গাড়ি করে ঘুরবো, সেটাও ঘুরতে পারে। তবে এখানকার যে ট্রাভেল গাড়িগুলো আছে ওগুলোই ঘুরতে পারবে, বা ঘোড়ার গাড়ি করে। এমনি আদার্স কোনো 4 হুইলার বা কোনো কিছু এখানে কিন্তু অ্যালাউ নেই। লেকটার চারপাশে ছিল বসবাসের জন্য বিভিন্ন ধরনের বাড়ি আর এয়ারবিএনবি। যদিও এখানকার যারা লোক আছেন ওরা পুরোটাই এই ট্যুরিজমের ওপরেই ভরসা করে নিজেদের জীবিকা নির্বাহ করে। আর এই যে বললাম এই আশেপাশে যে সমস্ত বাড়িগুলো আছে, ওনাদের বাড়িতে যদি কোনো এক্সট্রা রুম থাকে ওগুলো ওই হোটেল বা এয়ারবিএনবির মতন ইউজ করে। এই যে লেকটা দেখছেন, এই লেকটা লম্বায় প্রায় 7000 ফুট।
আর 4500 ফুট চওড়া আর 97 ফুট গভীর। এই লেক ব্লেডে আবার রোয়িং চ্যাম্পিয়নশিপেরও আসর বসে। ওয়ার্ল্ড রোয়িং চ্যাম্পিয়নশিপ এখানে 4 বার হয়েছিল। স্ক্রিনে দেখা লেক ব্লেডের সৌন্দর্য আর নিজের চোখে দেখার মধ্যে অনেক পার্থক্য আছে। স্লোভেনিয়ার এই লেক ব্লেডটা কিরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এখনকার মতন বাই।